आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর পাঠ্য কবিতা খেয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা নিয়ে আজকের আলোচনা হবে। আলোচনা করব খেয়া কবিতার বিষয়বস্তু, খেয়া কবিতার রচনার মূলে যে সময় এবং যে প্লট তথা প্রেক্ষাপট কাজ করছে তা নিয়ে আলোচনা করব। আর আলোচনা হবে এই কবিতার লাইন ধরে। আলোচনা করাকালে লাইন ধরে ব্যাখ্যা করার সময় যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে, তিন ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে: এমসিকিউর, এসএকিউর আর ব্রড কোশ্চেন, রচনাধর্মী প্রশ্ন। তো এমসিকিউর যে প্রশ্ন এবং উত্তরগুলো হবে সেগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো। এসএকিউর যে প্রশ্নগুলো হবে সেগুলোকে দাগ দিতে বলবো, দিয়ে তোমাদের ওখান থেকে প্রশ্নগুলো লিখে নিতে বলবো, পরে উত্তরগুলো গুছিয়ে লিখবে। আর রচনাধর্মী প্রশ্ন থেকে একটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো তোমাদের জন্য, সেই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা গুছিয়ে বাড়িতে লিখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আগে কবিতাটা একবার পড়বো, মন দিয়ে তোমরা শোনো। আর কবিতা যাদের মুখস্থ হয়ে গেছে খুবই ভালো, যাদের মুখস্থ হয়নি ছোট কবিতা কিন্তু মুখস্থ করে নিও। আমাদের এই কবিতা শুধু নয়, যতগুলো পাঠ্য কবিতা রয়েছে সেগুলো মুখস্থ রাখলে পরবর্তীকালে এই কবিতা থেকে কোনো উদ্ধৃতি অন্য কবিতার বিষয় আলোচনার প্রসঙ্গে কিন্তু যোগ করা যেতে পারে, কিংবা এর আগে যত ক্লাসে তোমরা যে সমস্ত কবিতাগুলো পড়েছো ওই কবিতাগুলো যদি মুখস্থ থাকে প্রাসঙ্গিকভাবে দেখবে অনেক কবিতার আলোচনায় ওই সমস্ত কবিতার লাইন চলে আসছে এবং উদ্ধৃতিটাকে তুলে ধরে আলোচনা করলে উত্তরটা কিন্তু স্ট্যান্ডার্ড হয়। তাই কবিতাগুলো মুখস্থ করবে, কবিতা মুখস্থ করবে উত্তর স্ট্যান্ডার্ড করার জন্য, কবিতা মুখস্থ করবে নিজের জন্য। এর আগেও বলেছি কিন্তু কবিতা মুখস্থ করবে নিজের জন্য, মুখস্থ করবে, শুধু পরীক্ষার জন্য নয়। কারণ কবিতা আমাদের কিন্তু সব সময়ের সঙ্গী। আনন্দের সময়ও যেমন কবিতা, আবার দুঃখ কষ্টের সময়ও, সমস্যার সময়ও কিন্তু প্রাসঙ্গিকভাবে নানান কবিতা চলে আসে। যাই হোক, মন খারাপের সঙ্গী হতে পারে, আবার আনন্দের সঙ্গে আমরা এই কবিতার মাঝে মিশে যেতেও পারি। তাই কবিতা মুখস্থ করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে থাকে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেউ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এখানে একটা নদী এবং তার দুপারে গ্রামের কথা বলা হয়েছে। তাহলে কটা নদী আর কটা গ্রামের কথা এখানে উল্লেখ রয়েছে? নদী কটা? একটাই নদী। আর সেই নদীর দুপারে কটা গ্রাম? দুটো গ্রাম। সেই দুটো গ্রাম কি করছে? সেই দুটো গ্রাম কি করছে পরস্পর? সেই দুটো গ্রাম কি করছে পরস্পরের দিকে তাকিয়ে যেন আবহমান কাল ধরে একইভাবে একই ছন্দে বয়ে চলেছে, একইভাবে আবহমান কাল ধরে। তোমাদের একটা কবিতা আছে আবহমান, আছে না? তো সেই আবহমান কবিতাতে যেমনভাবে গ্রাম বাংলার প্রকৃতি, জীবনধারা একটা স্বচ্ছন্দ গতিতে সাবলীল ভঙ্গিমায় যুগ যুগ ধরে, বহু যুগ ধরে, সেই প্রথম থেকে একইভাবে অপরিবর্তনশীলভাবে কিন্তু চলে আসছে, বজায় রয়েছে। আবহমান মানে যা বয়ে চলে একই ধারায়, একই ছন্দে, একই গতিতে। ঠিক তেমনিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নদীর দুপারে দুটো গ্রাম একে অপরের দিকে তাকিয়ে বসে রয়েছে, এবং সেটা আজকে নয়,
সেই কতকাল থেকে ওইভাবেই তাদের জীবনধারা এখানে বহমান বয়ে চলেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটা আকৃতিতে ছোট, কবিতাটা তো খুব ছোট ক্ষুদ্র, কিন্তু কবিতার মধ্যে যে গভীর ভাব এবং অর্থ বিরাজ করছে তা কিন্তু ব্যঞ্জনাবহ। এর মধ্যে যে ভাব লুকিয়ে রয়েছে, এর মধ্যে যে অর্থটা লুকিয়ে রয়েছে, মানেটা লুকিয়ে রয়েছে, সেটা অত্যন্ত অর্থপূর্ণ বা ব্যঞ্জনাপূর্ণ। এটা থেকে আমরা অনেক কিছু শিখব, অনেক কিছু বুঝব, এটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। তার আগে কবি সম্পর্কে আলোচনা করি, আর এই কবিতার যে কাব্য মূল গ্রন্থ সেই সম্পর্কে আলোচনা করি, তারপরে কবিতার বিষয় নিয়ে আলোচনা করব। বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা তোমরা পারবে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। চৈতালি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত? 1896 সালে, 1896, 1896 সালে। একটু বইতে লিখে রাখবে, যাদের বইতে লেখা নেই তারা লিখে রাখবে, ইংরেজি সালটা 96 খ্রিস্টাব্দে প্রকাশিত। 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত। লিখে নিয়েছো? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ছোট থেকে আমরা প্রত্যেকে কবি সম্পর্কে, কবিগুরু সম্পর্কে অনেক কিছু জানি। তবে এই কবিতা নিয়ে আলোচনা করার আগে প্রাসঙ্গিকভাবে কবি সম্পর্কে কিছু কথা চলেই আসে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কবি বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথের প্রতি কবিতায় লিখেছিলেন, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। অন্তরে লোভেছি তব বাণী। রবীন্দ্রনাথের বাণীকে কবি অন্তরে লাভ করেছেন, অন্তরে গ্রহণ করেছেন, অন্তরে ধারণ করেছেন। রবীন্দ্রনাথের বাণীকে যারা অন্তরে ধারণ করেন, যারা অন্তরে গ্রহণ করেন, রবীন্দ্রনাথের বাণীকে যারা আপন করে নেন, তারা শুধু কবি নন, তারা কেউই ভয় বলে কি জিনিস জানে না। রবীন্দ্রনাথের বাণীকে কবির সাথে সাথে আমরা যারা বাঙালিরা, আপামর বাঙালি, সমগ্র বাঙালি জাতি তথা ভারতবাসী, এই রবীন্দ্রনাথের বাণীকে কিন্তু গ্রহণ করেছে। আর গ্রহণ করেছে বলেই এখান থেকে খুঁজে পেয়েছে বেঁচে থাকার রসদ। ভয় কী জিনিস, ভ্রান্তি কী জিনিস, সংশয় কী জিনিস, দ্বিধা কী জিনিস, তা কিন্তু আমরা অনেক আগে কাটিয়ে উঠতে পেরেছি। আর এটা তো ঠিকই যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো শাখা নেই, এমন কোনো বিষয় নেই যেখানে হাত দেননি, যেখানে তার পদচারণা ঘটেনি, যেখানে তার পদসঞ্চার ঘটেনি। তার মানে বাংলা সাহিত্যের সমস্ত ক্ষেত্রে, বাংলা সাহিত্যের প্রায় সমস্ত বিষয়ে তার উজ্জ্বল উপস্থিতি। আর সেই উজ্জ্বল উপস্থিতিকে কবি অনুভব করছেন হৃদয়ে। আর আমরা বাঙালিরা তথা ভারতবাসী, এমনকি বিশ্ববাসী রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন এবং এখান থেকে বেঁচে থাকার রসদ পেয়েছেন। তাই বলা হয় যে আমাদের ঘুমের মাঝে, আমাদের জেগে থাকার সময়, তার মানে শয়নে, জাগরণে, কখনো স্বপ্নের মধ্যে, আমাদের মননে, আমাদের চিন্তায়, চেতনায় রবীন্দ্রনাথ কিন্তু সব সময় উজ্জ্বলভাবে রয়েছেন। তিনি উজ্জ্বলভাবে আমাদের মধ্যে বিরাজমান। আমাদের জীবনের প্রতিটা অনুভূতির মুহূর্তে রবীন্দ্রনাথ। আনন্দের সময় রবীন্দ্রনাথ, বিচ্ছেদের সময় রবীন্দ্রনাথ, মিলনের সময় রবীন্দ্রনাথ, শোক, দুঃখ, সংশয়, দ্বিধা, রাগ, দেশ, সব কিছুর মধ্যে কিন্তু আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই। এ কথা কি আমরা কেউ অস্বীকার করতে পারি? তোমরা? আমরা তো বলবো শুধু বাংলা সাহিত্য কেন, বিশ্ব সাহিত্য রবীন্দ্রনাথকে ছাড়া অসম্পূর্ণ। বিশ্ব সাহিত্য অসম্পূর্ণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,
যিনি আমাদেরকে, আমাদের জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন দৃঢ় ভিত্তির ওপরে, আমাদের মাথাটাকে চিরকালের জন্য উচ্চে উজ্জ্বল করে রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে খেয়া কবিতা চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সময়কালটা কত বললাম? প্রকাশকাল 1996। 1996 মানে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত হিসেব করে বলো। 1961 খ্রিস্টাব্দে জন্ম, 1996 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থের প্রকাশ, তখন তার বয়স কত বলো? স্যার 21 বছর। 21 বছর না, আরো বেশি হবে বলো। 35 বছর এই কাব্যগ্রন্থের প্রকাশ। কিন্তু এই কাব্যগ্রন্থের কবিতাগুলো লেখা যখন তার বয়স প্রায় 30 বছর। তো এই সময় যখন তিনি প্রথম একেবারে মাটির কাছাকাছি পৌঁছে গেলেন, একেবারে মাটির কাছাকাছি, একেবারে মাটির সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষ, তাদের জীবনযাত্রার সঙ্গে মিশে গেলেন, লোকায়ত জীবনের সঙ্গে মিশে গেলেন। এতদিন পর্যন্ত রবীন্দ্রনাথকে কল্পনার মায়াময় রঙিন জগৎ থেকে কাব্যিক উপাদান সংগ্রহ করার একটা প্রবণতা দেখা গিয়েছিল। এটা ঠিক যে কাব্য সাহিত্যের, কবিতার যে কাব্যিক উপাদান সংগ্রহ করার জন্য সাহিত্যিকেরা, কবিরা কী করেন না কল্পনার জগতেও প্রবেশ করেন। কল্পনার জগতে প্রবেশ করে সেই স্বপ্ন, কল্পনার রঙিন জগৎ থেকে কাব্যিক উপাদান সংগ্রহ করেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কল্পনার জগৎ থেকে যে উপাদান সংগ্রহ করা হচ্ছে কাব্যের উপাদান, সেই কাব্যের উপাদানের সঙ্গে বাস্তবের যে সম্পর্ক, যোগ, এটা অনেকটা কম, ঠিক কি না? আমরা যদি পুরোপুরি কল্পনার জগতে পৌঁছে যাই, সেখান থেকে কাব্যের উপাদান নিয়ে আসি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা শুধু পাবো কি না কল্পনা, সেখানে পাবো রঙিন জগৎ। সেখানে কিন্তু বাস্তবের যে রূঢ়, যে কঠিন দিকটা সেখানে অধরা থেকে যায়। বাস্তবের যে কঠিন রূপটা, বাস্তবের যে দৃঢ় রূপটা, কঠিন বাস্তব, চরম বাস্তব, যেটা মানুষের জীবনে ভবিতব্য, অবশ্যই যেটা ঘটবে এবং ঘটে থাকে, তো সেই দিকটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, অধরা থেকে যায়। আর সেই দিকটাকে উপলব্ধি করার জন্য, জানার জন্য কল্পনার জগৎ নয়, বাস্তবের মাটিতে পা রাখতে হয়, মিশতে হয়। যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কঠিনভাবে লড়াই করছে তাদের সঙ্গে মিশতে হয়, তাদের জীবনযাত্রাটাকে উপলব্ধি করার জন্য তাদের মাঝে পৌঁছে যেতে হয়। তাহলে এতদিন পর্যন্ত যে কবি কাব্যিক উপাদান সংগ্রহ করছিলেন এই কল্পনার রঙিন দুনিয়া থেকে, জগৎ থেকে, সেই কবিকে আজকে দেখা যাচ্ছে বাস্তবের মাটিতে পা রাখতে, লৌকিক জীবনের সঙ্গে পুরোপুরি একাত্ম হয়ে যেতে এবং পল্লী বাংলার, গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া দিন দুঃখী শ্রমজীবী কৃষক মানুষের সঙ্গে মিশে যেতে, তাদের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে, একেবারে গ্রামীণ যে স্নিগ্ধ প্রকৃতি, যে নৈসর্গিক দৃশ্য, তার সঙ্গে একাত্ম হতে, গ্রাম বাংলার সহজ সরল অনাড়ম্বর জীবনের সঙ্গে একেবারে হারিয়ে গিয়ে সেখান থেকে বাস্তব কাব্যিক উপাদান সংগ্রহ করতে আমরা দেখতে পাচ্ছি যখন তার বয়স প্রায় 27 থেকে 30 বছরের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাবার নির্দেশে জমিদারি দেখাশোনার দায়িত্ব নিলেন। সময়কালটা হচ্ছে 1891 খ্রিস্টাব্দে। তাহলে রবীন্দ্রনাথের বয়স তখন কত? 1861 খ্রিস্টাব্দে জন্ম, 1891 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের বয়স কত বলো? 30 বছর। তবে রবীন্দ্রনাথের বিবাহ হয় 27 বছরে। তো 27 বছরে বিয়ের পরে যে সাংসারিক দায়িত্ব সেই অর্থে তার উপরে না বর্তালেও জমিদারি দেখাশোনার কাজকর্মের দায়িত্বটা কিন্তু তার উপরে বর্তাচ্ছে, তার উপরে অর্পণ করা হচ্ছে। এবং 30 বছর বয়সে তিনি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে পৌঁছে যান কোথায় না নদিয়া, পাবনা, রাজশাহী,
উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে, যেখানে ঠাকুর বাড়ির জমিদারির কাজকর্ম, সেই জমিদারি কাজকর্ম দেখাশোনার কাজে কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন। তাহলে জমিদারির দেখাশোনার কাজকর্মে যদি তাকে পৌঁছতে হয় এই গ্রাম বাংলায়, তাহলে গ্রাম বাংলার যে রূঢ়তা, গ্রাম বাংলার যে জীবনধারা, তার সঙ্গে বাস্তবিক একটা যে সাক্ষাৎ, সেটা কিন্তু ঘটবে। এবং তারপরে তার অনুভব যে এতদিন পর্যন্ত তার কাব্য সাহিত্যে অনেক কিছু অধরা থেকে গেছে, বিশেষ করে একটা বিরাট বড় ঘাটতি, না যে কাব্য সাহিত্যে মানুষের কথা নেই, যে মানুষের ওপরেই সারা বিশ্ব সংসার দাঁড়িয়ে রয়েছে, চলছে, সভ্যতার চাকাটা যার উপরে নির্ভর করে ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলেছে, সভ্যতার অগ্রগতির চাকাটা। তাহলে বুঝতে হবে যে সেই মানুষের কথা যদি কাব্য সাহিত্যে জায়গা না পায়, তাহলে কাব্য সাহিত্যে অনেকটা অংশ কিন্তু অপূর্ণ হয়ে থেকে গেল, তাই না? তাহলে সেই অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি কিন্তু এই জমিদারি কাজকর্ম দেখাশোনার সময়কালে মানুষের সঙ্গে মিশলেন, মানুষের কথা শুনলেন, জানলেন, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা। তার মনে হলো না এদের কথাও কাব্যে জায়গা পাবে। তো যখন তিনি এই জমিদারি কাজকর্ম দেখাশোনা করার সূত্রে এই গ্রাম বাংলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন, তখন তার একটা যে নিজস্ব বোট ছিল, বোট বা বজরা বলা হয়, তার নাম হচ্ছে পদ্মা। পদ্মা পদ্মা নদীবক্ষে যে বোটের উপরে চড়ে তিনি ঘুরে বেরিয়েছেন, পদ্মা নদীর বক্ষে যে বোটের উপরে, বোটটা ছিল বিলাসবহুল, সেই বিলাসবহুল বোটের উপরে বসে তিনি ঘুরে বেরিয়েছেন, উপলব্ধি করেছেন, দেখেছেন, সেই বোটের নামও কিন্তু পদ্মা। এই বোটে ঘুরে বেড়ানোর সময় তার বহু কাব্য কবিতা লেখা হয়েছে, কাব্য কবিতার উপকরণ তিনি এখান থেকে সংগ্রহ করেছেন। এবং সেই লেখালেখিতে এই গ্রাম বাংলার যে সমস্ত গ্রামগুলোর কথা উঠে এসেছে, তার মধ্যে আছে পাতিসর, শাজাদপুর, শিলাইদহ। নামগুলো তোমাদের শোনা, শিলাইদহ নামটা তো অবশ্যই শোনা। এই যে তোমাদের ক্লাস 7-এ একটা অধ্যায় ছিল পত্রাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের। কি পত্রাবলী? ভানু সিংয়ের পত্রাবলী। ভানু সিংয়ের পত্রাবলী। তো সেখানে কিন্তু যে এই সমস্ত এলাকাতে ভ্রমণ করাকালীন ঘুরে বেড়ানোর সময় যে বিভিন্ন পত্র লিখেছিলেন তিনি, সেই পত্রগুলো পরে পত্র সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, ছিন্ন পত্রাবলীর মধ্যে, ভানু সিংয়ের পত্রাবলীর মধ্যে। এবং সেখানে তার নিজের অভিজ্ঞতাও কিন্তু উঠে এসেছে পত্রগুলোতে। এবং সেই পত্রগুলোতে এই যে পাতিসর, শাজাদপুর এবং শিলাইদহ, এই সমস্ত গ্রামগুলো বিখ্যাত হয়ে উঠেছে, গ্রামগুলো, এই বাংলার গ্রামগুলো অখ্যাত গ্রাম হয়ে উঠেছে, রবীন্দ্রনাথের লেখায় বিখ্যাত হয়ে উঠেছে। চৈতালি কাব্যগ্রন্থ, চৈতালি এই কথাটার একটা অর্থ রয়েছে। চৈতালি কথার মানে কি? চৈত্র মাসে যে শস্যটা যেটা তোলা হয় তাকে বলা হয়। হ্যাঁ, চৈত্র মাসের মানে হচ্ছে বছরের শেষ, চৈত্র মাস মানে বছরের শেষ। তাহলে চৈত্র মাসে অর্থাৎ বছরের শেষে উৎপন্ন হয় যে শস্য, যে ফসল, তার নাম হচ্ছে চৈতালি। আর এই চৈতালি কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, এই কবিতাগুলো কিন্তু বছরের শেষের দিকে রচনা করা হয়েছে একটা বিশেষ ভাবনায় দাঁড়িয়ে, একটা বিশেষ ভাবধারাকে বজায় রেখে। প্রত্যেকটা এই কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতায় একটা মূল ভাব কিন্তু বজায় রয়েছে, একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে বছরের শেষের দিকে লেখা হয়েছে। আর এই কারণে এই কবিতাগুলোর অন্তর্ভুক্তি ঘটেছে যে চৈতালি কাব্যগ্রন্থে। এই কাব্যগ্রন্থের নাম কবি চৈতালি রেখেছেন। তাহলে চৈতালি রাখার পেছনে একটা উদ্দেশ্য, একটা অর্থ কাজ করছে। এই সম্পর্কে যে তার বক্তব্য বা তার লেখা চৈতালি
কাব্যগ্রন্থ সম্বন্ধে তার কাব্যগ্রন্থাবলীর ভূমিকায় তিনি লিখেছিলেন। কাব্যগ্রন্থাবলী তার ভূমিকায় লিখেছিলেন এই কাব্যগ্রন্থের নামকরণ কেন করা হয়েছে। এবং চৈতালি কাব্যগ্রন্থের সূচনায় এই কবিতাগুলোর মূল ভাব ব্যক্ত করতে গিয়ে, বোঝাতে গিয়ে, তুলে ধরতে গিয়ে তিনি লিখেছেন যে নদীর প্রবাহ, একটা নদীর প্রবাহ যেন চলেছে। আচ্ছা, নদীর প্রবাহটা তো মোটামুটি একঘেয়েমি, একই ধারায় বজায় থাকে। নদীর যে প্রবাহ সেটা একই ধারায় একই গতিতে বজায় থাকে। তো বলছে নদীর প্রবাহের এক ধারে সামান্য একটা ভাঙা ডাল আটকে ছিল। ধরো আমরা অনেক সময় নদীর প্রবাহের ধারে দেখি যে নদীর প্রবাহ মাঝখানের দিকে যদি ডালপালা থাকে বা কোনো কিছু ভেসে যায় ভাসমান, সেগুলোকে নদী কী করে, ধারের দিকে সরিয়ে দেয়। তো নদীর প্রবাহের একটা ধারে একটা ভাঙা ডাল আটকে পড়েছিল। এবারে সেই ভাঙা ডাল অনেক সময় কী করে, ভাঙা ডাল অনেক কিছু আরও নদীর যে সমস্ত নোংরা, শ্যাওলা, যে সমস্ত আরও খড় কাঠ, এটা ওটা শুকনো ডালপালা, এগুলোকে কী করে আটকায়। ওখানে দেখবে জল অনেক সময় পাকাতে থাকে, জল কী করে, ওই ডাল কী করে অনেক সময় না, নদীর যে পলি মাটি ওগুলোকে কিন্তু ওখানে জমাট করতে থাকে। তো ওই ডালটা ওখানে ঘোলা করতে করতে অনেকগুলো পলি ছেঁকে নিচ্ছিল, আর আস্তে 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 ওই জায়গাটা ক্রমে একটা ঢিপির মতো হয়ে ওঠে, একটা দ্বীপের মতো গজিয়ে ওঠে। মাঝে মাঝে আমরা দেখব যে নদীর ধারে, একদম ধারের দিকে একটু ঢিপির মতো উঁচু হয়ে জমে আছে বালি পলি, আবার মাঝখানে অনেক সময় জমে যায়। তো এই কারণগুলোতে মানে কোথাও বাধা পেতে পেতে পলি জমতে 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 একটা ঢিপি বা এরকম একটা স্থলভাগের সৃষ্টি হয় বা তৈরি হয়। এবারে সেই যে স্থলভাগে আমরা কি দেখি, সেখানে এসে মাছ আশ্রয় নেয়, সেখানে বক দাঁড়িয়ে থাকে, মাছ রাখা পাখি মাছ ধরার জন্য, বক মাছ ধরার জন্য দাঁড়িয়ে থাকে, আরও অনেক কিছু অবান্তর জিনিস ওখানে ভেসে এসে জমতে থাকে। তো এই যে চৈতালি কাব্যগ্রন্থটা, কবির কাব্যচর্চার মাঝখানে হঠাৎ করে ওই একটা নদীর ধারে দ্বীপের মতো গজিয়ে ওঠার ভাবনা থেকে তৈরি হয়েছে। মানে বলছে যে একটা একঘেয়েমি জীবনযাত্রা, সাহিত্যচর্চা, কাব্যচর্চা চলছে, হঠাৎ করে ওই একটা দ্বীপের গজিয়ে ওঠার মতো চৈতালি কাব্যগ্রন্থটা জেগে উঠল। মানে চৈতালি কাব্যগ্রন্থের কবিতাগুলো রচনা হলো। এটা একটুকরো কাব্য, তার জীবনের কাব্যচর্চার মাঝে হঠাৎ করে এক ধরনের বিচ্ছিন্ন একটুকরো কাব্য, ওই যেখানে নদীর ধারে গজিয়ে ওঠা দ্বীপের মতো। কবি বলছেন যে পাতিশর যে গ্রাম, বাংলাদেশের যে গ্রাম পাতিশর, সেই পাতিশর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত একটা নদীটা ওই সময় অখ্যাত, কিন্তু কবির রচনায় ওই নদী হয়ে উঠেছে বিখ্যাত। নদীটার নাম হচ্ছে নাগর নদী। বাংলাদেশে একটা অখ্যাত নদী নাগর, দন্তে নাকার গ বয় শুনর, নাগর নদী, মনে থাকবে। হ্যালো, কবিতাটার নাম খেয়া, এবং খেয়া কবিতাটা রচিত হয়েছে যে নদীকে কেন্দ্র করে এবং তার তীরবর্তী গ্রামকে কেন্দ্র করে। সেই নদীটা হচ্ছে একটা অখ্যাত নদী, নদীটার নাম কি বললাম, নাগর নদী। তো এই নাগর নদীর বক্ষে রবীন্দ্রনাথ ভেসে বেড়াচ্ছেন নৌকা করে, নাগর নদীর বক্ষে। এই নাগর নদীটা এবং তার পাশে একটা গ্রাম রয়েছে। বলছে একদিকে গ্রাম, নাগর নদীর একদিকে গ্রাম, আর একদিকে হচ্ছে ফসল কেটে নেওয়া হয়েছে সুবিস্তৃত প্রান্তর বা মাঠ। এবং এই পাতিশরের যে নাগর নদী, এই নাগর নদীর পাশে যে গ্রাম, এটা একেবারে অজপাড়াগা, নিতান্তই গ্রাম। আর এই গ্রামের যে পরিসর, তার যে সীমাটা, এটা কিন্তু অল্প। আর এই যে নদীটার যে স্রোত, এই নাগর নদীর স্রোত, এটা কিন্তু অতি ধীর, অতি মন্থর স্রোত। আর তার একদিকে রয়েছে দরিদ্র লোকালয়, গ্রাম বাংলার মানুষদের অভাব দারিদ্র্যের ছবি ফুটে উঠছে। গোয়াল ঘর রয়েছে, ধানের মরাই রয়েছে। মরাই মানে কি বলো? মরাই মানে
ধানের মরাই, ধানের গোলা, গোলা, হ্যাঁ ধানের গোলা, ধান রাখা হয় যে গোলা তাকে ধানের মরাই বলা হয়। তো ধানের মরাই রয়েছে, তারপরে বিচালির স্তূপ রয়েছে, বিচালি মানে হচ্ছে খড়, খড়ের স্তূপ রয়েছে। আর অন্যদিকে রয়েছে, নদীর অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ ফসল কাটা, শস্য খেয়ে ধু ধু করছে, মানে ফসল তুলে নিয়ে আসা হয়েছে। এটা মাসের, বুঝতেই পারছো, বছরের শেষের দিকে ফসল উঠে এসেছে। তো ফসল উঠে এলে কি হয়, মাঠের পর মাঠ একদম ফাঁকা, যতদূর চোখ যায় মনে হয় যেন অনেক দূর সীমাহীনতা, আর সেখানে গিয়ে আকাশটা মিশে গেছে একেবারে মাটির সঙ্গে, দিগন্ত রেখা। তো এইখানে মানে এই নাগর নদীর এই রকম একটা অঞ্চলে কবি গ্রীষ্মকালে তার বোট বেঁধে রেখেছেন। প্রচণ্ড গরম চারদিকে, এই যে এখন মাঝে মাঝে যদিও বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম চারদিকে, তিনি তার বোট বেঁধে রেখেছেন। তাহলে গরম কাল, গ্রীষ্মকাল, চৈত্র মাস নাগাদ, আর এই রকম দুঃসহ গরমে মন দিয়ে বই পড়ার মতো তার যে অবস্থা, সেটা নয়, মনের অবস্থা নয়। কি প্রচণ্ড গরমে যেভাবে গরম গেল বা যাচ্ছে এখনও পর্যন্ত, বৃষ্টি হলেও দেখো এখন আবার রোদ উঠে গেছে, গরম দেখো, গরম কমেছে কি, সেই অর্থে কমেনি, হাঁসফাঁস করার অবস্থা। তো এই গরমে কোনো কিছু কাজ করতে কি মন বসে? আর বই পড়তে তো নয়। তো কবির যতই বই পড়তে নেশা থাকুক না কেন, কিন্তু কিছুতে এত গরমে তার মন বসছে না। তাই কি করি, প্রচণ্ড গরম, বাইরে এসে বসতে পারছেন না। তো ওই নদীর ওপরে ভাসমান নৌকোর ওপরে যে ঘর, কবির যে ঘর, যে ঘরে বসে তিনি সময় কাটান, সেই ঘরের জানলার খড়খড়িটাকে একটু খুলে দিয়েছেন। খড়খড়ি জানো? খড়খড়ি মানে ছিটকিনি না, খড়খড়ি মানে হচ্ছে জানলা একটা আবরণ থাকে, জানলা একটা পর্দা থাকে। এই আবরণটা অনেক সময় কাঠেরও হয়, আবার অনেক সময় কাঠি দিয়েও হয়। কাঠি দিয়ে এরকম পর্দার মতো ঝালোর মতো থাকে, একটা দড়ি বাঁধা থাকে, দড়িটা দিয়ে টানলে দেখবে এরকম গুটিয়ে উঠে যায়। আবার এরকম কাঠের, হ্যাঁ ওয়াশরুমে থাকে অনেকের দেখবে এরকম হচ্ছে কাঠ বা কাঁচের থাকে, এরকমভাবে প্যারালাল এইভাবে থাকে, এভাবে কাঁচটা উঠে নামানো যায়। খড়খড়ি। তো এই খড়খড়ি খুলে তিনি দূরের দিকে তাকিয়ে আছেন। তাহলে বলো, ঘরের ভেতরে, বোটের উপরে ঘরের ভেতরে জানলার খড়খড়ি খোলা, চোখ সামনের দিকে বাইরে, তাহলে তার চোখ কি চারদিকের সুবিস্তৃত সীমাহীন এই পল্লী প্রকৃতিকে ওই মুহূর্তে দেখতে পাচ্ছে, না নির্দিষ্ট একটা জায়গাতে গিয়ে আটকাবে? কি মনে হয়? একটা ছোট্ট সীমার মধ্যে আটকাবে, রাইট? একটা ছোট্ট জায়গার মধ্যে, সীমাবদ্ধ জায়গার মধ্যে গিয়ে আটকাবে। এবারে বলো, আমাদের চোখ যখন পুরো খোলা থাকে মানে আমরা তাকিয়ে রয়েছি, এই যে আমি তাকিয়ে রয়েছি সামনের দিকে, তার মানে এই নয় আমার দৃষ্টিটা শুধু একটা জায়গায় গিয়ে নিবদ্ধ হয়েছে, তা নয়। আমার কিন্তু চোখে সামনে যা পড়ছে তার পাশাপাশি কিন্তু আরও কিছু জিনিসপত্র এদিক ওদিক পড়ছে। কিন্তু আস্তে আস্তে যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে কেন্দ্র করে আমরা তাকিয়ে থাকি এবং মনোনিবেশ করি, তাহলে দেখবে ওই পয়েন্টটা, ওই জায়গাটা একেবারে নিখুঁতভাবে ফুটে উঠছে। আর না হলে আমাদের চোখে কিন্তু আশেপাশে অনেক কিছুই ধরা পড়ে তাকিয়ে থাকলে। তোমরা তো জানোই, পড়তে বসে পুরোপুরি যদি কনসেন্ট্রেশন না আসে, বইয়ের দিকে তাকিয়েছো, লাইনের দিকে তাকিয়ে আছো, শুধু লাইনের শব্দ যে চোখে পড়ে তা নয়, কিন্তু আশেপাশে কিন্তু অনেক কিছুই চোখে পড়ে, ছবি টবি, এদিক ওদিক লাইন, কিংবা এদিক ওদিক মোবাইলটা, হ্যাঁ কম্পিউটারটা, আশেপাশে জিনিসপত্র। কারণ মন তো তখন চঞ্চল, বিচলিত না, তাই চোখে কিন্তু আশেপাশের দৃশ্যগুলো ধরা পড়ে। কিন্তু সেটা কতখানি মনকে গাঁথে, হৃদয়কে ছুঁয়ে যায়, সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু চোখ যখন একটা জায়গাতে নিবিষ্ট হয় এবং তার সাথে যখন মনও নিবদ্ধ হয়, তখন সেই জায়গার দৃশ্যটা অনেক বেশি প্রকট হয়ে আমাদের মনে গেঁথে যায়, ধরা পড়ে। কি ঠিক না? তাহলে কবির চোখ জানলার খড়খড়ি দিয়ে সোজা বাইরে। হ্যাঁ বলো স্যার। বিচালি মানে কি বললে? বিচালি মানে হচ্ছে ওই যে মাঠ থেকে ধান কাটার সময় কি করে, কতগুলো ধানের গোজ একসঙ্গে নিয়ে কেটে কি করা হয় না, জোড়া হয় এরকম একটা আকৃতি করে। এই যে অনেকগুলো খড়কে ধান ঝাড়ানোর পরে যে খড়ের যে
আঁটি, তাকে বিচারি বলা হয়। ওই বিচারি স্তূপা আকারে সাজিয়ে রাখা হয়েছে, খড়ের গাদাও বলে। তাহলে খড়খড়ি খুলে কবি তাকিয়ে রয়েছেন সামনের দিকে, সামনের দিকে তাকিয়ে রয়েছেন কবি, আর তার চোখ যেন ক্যামেরার লেন্সের মতো সামনের দিকে, ক্যামেরার লেন্স, মনটাও যেন তার সামনের দিকে ক্যামেরার চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। আর ওই জন্য ছোট ছোট ছবির ছায়া ছাপ দিচ্ছে তার অন্তরে, যেদিকে তাকাচ্ছে সেই জায়গার ছবিটা অন্তরে পুরো ছাপ দিয়ে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে, দাগ কেটে দিয়ে যাচ্ছে। আর অল্প পরিধির মধ্যে যখন আমরা দেখি, ছোট্ট একটা সীমার মধ্যে যখন আমরা দেখতে পাই, তখন কিন্তু অনেক বেশি স্পষ্ট দেখা যায়। তাই কবিও যখন সামনের দিকে তাকিয়ে দেখছেন, তখন স্পষ্টভাবে ধরা পড়ছে তার মনের মধ্যে। আর এই স্পষ্ট দেখেছে বলে এই স্পষ্ট দেখার স্মৃতিকে সহজ সরলভাবে তুলে ধরাতে তার কোনো আপত্তি নেই। আর তার জন্য কিন্তু কোনো ভারী অলংকার, কোনো ভারী শব্দ, উৎকৃষ্ট মানের সেরকম ভাষার দরকার হয়নি। এবং এই কাব্যগ্রন্থের কবিতাগুলো তাই অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা হয়েছে। আর সেই কারণেই এখানকার জীবনযাত্রাটা, মানে বাংলার, গ্রাম বাংলার, পল্লী বাংলার যে জীবনযাত্রাটা, সেই সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা অত্যন্ত সহজভাবেই ধরা পড়েছে। এই কবিতায় দুটো চিত্র আছে, এই কবিতায় দুটো চিত্র আছে, এবং দুটো চিত্রকে পাশাপাশি দেখিয়ে দুটো চিত্রের মাধ্যমে অবস্থা, সময়, পরিস্থিতির বৈপরীত্যকে বা পার্থক্যটাকে তুলে ধরা হয়েছে। আছে না দুটো চিত্র? এই কবিতায় কিন্তু দুটো চিত্র আছে, দেখবে দুটো বিষয়কে পাশাপাশি তুলে ধরা হয়েছে, দুটো বিষয়, দুটো চিত্র কি আছে তো? হ্যাঁ স্যার। একটা চিত্র কি না, একটা চিত্র আছে দ্বন্দ্ব সংঘাতময় নাগরিক জীবন। এই যে আমরা নগর জীবনে আছি, শহর জীবনে আছি, আর শহর জীবনে নগর জীবনের চিত্রটা কেমন সেটা আমরা জানি। এখানে একটা কর্মব্যস্ততা, এখানে একটা হই হট্টগোল, ব্যস্ততা, যান্ত্রিকতা, দ্বন্দ্ব, সংঘাত, লড়াই, স্বার্থের জন্য মানুষের মধ্যে রক্তপাতও ঘটে যায়, মানুষের সঙ্গে মানুষের সংঘাতও বেঁধে যায়। ক্ষমতা দখলের লড়াই কিন্তু আমরা দেখতে পাই নগর জীবনে, ঠিক কি না? অনেক বেশি স্বার্থান্বেষী মানুষের সংখ্যা। আমরা কেবল ছুটে চলেছি নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। তো নগর জীবনের যে দ্বন্দ্ব সংঘাত, গতিময় জীবন, একটা ব্যস্ততা, যান্ত্রিকতা, আন্তরিকতাহীন, শুধু ক্ষমতার লোভ, অর্থের লোভ, কাউকে নিচু দেখিয়ে, ছোট দেখিয়ে, কাউকে অবদমিত করে আরেকজনের প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা, মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা, অহংকার, ঔদ্ধত্য, স্পর্ধা, এগুলো আমরা কিন্তু নগর জীবনে, শহর জীবনে দেখতে পাই। প্রতি মুহূর্তে তোলপাড় হচ্ছে নগরের জীবন। লাইট তো দেখতে দেবো কেন? কি তাই তো? আর গ্রামের জীবন, গ্রামীণ জীবন, গ্রামীণ জীবনে একটা শান্ত, স্নিগ্ধ, একটা নির্দিষ্ট একই ধারায় বয়ে চলা ছন্দবদ্ধ জীবন রয়েছে, শান্ত স্নিগ্ধ জীবন। সেখানকার মানুষ শান্তিপ্রিয়, শান্তি ভালোবাসে, শান্তি কামনা করে, প্রত্যেকে শান্তিতে থাকে, অন্যদেরকে শান্তিতে থাকতে দেয়। এখানে জীবনযাত্রা অত জটিল না, এখানকার জীবনযাত্রা অত আড়ম্বর না। এখানকার জীবনযাত্রায় দেখবে শান্ত স্নিগ্ধ মমতার সম্পর্ক মাখা একটা গ্রামীণ জীবন। তাহলে একদিকে দ্বন্দ্ব সংঘাতময় নাগরিক জীবন, আর একদিকে আন্তরিক সম্পর্ক মাখা গ্রামীণ জীবন। এই দুটো জীবনের তুলনামূলক আলোচনা এখানে কিন্তু উঠে এসেছে। আর কবি এই তুলনামূলক আলোচনা এত সুন্দরভাবে করতে পেরেছেন, এত সুন্দরভাবে তার উপস্থাপনা ঘটাতে পেরেছেন, কারণ তার এই দুটো জীবনধারার অভিজ্ঞতা কিন্তু ছিল কি না?
কবি তো ছোটো থেকেই নগর জীবন অভ্যস্ত। হ্যাঁ স্যার। কবি ছোটো থেকে নগর জীবনে অভ্যস্ত, তাহলে নগর জীবনে দ্বন্দ্ব সংঘাতকে তিনি দেখেছেন। তো শুধুমাত্র কিন্তু কলকাতা শহরের নগর জীবনের দ্বন্দ্ব সংঘাত নয়, কিন্তু পাশাপাশি কবির জীবনের যে বিপুল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সারা বিশ্বময় যে নগর জীবনে দ্বন্দ্ব সংঘাত, একটা রাজশক্তির উত্থান আরেকটা রাজশক্তির পতন, এগুলো কিন্তু তিনি প্রত্যক্ষ করেছেন, বিপুল অভিজ্ঞতা তার মধ্যে। আর পাশাপাশি তিনি কিন্তু এই গ্রামীণ জীবনধারার, এই লোকায়ত জীবনধারার, এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটাও রেখেছে। তাই একটা মানুষ যদি পাশাপাশি দুটো জীবনধারাকে তিনি প্রত্যক্ষ করেন, সেই দুটো জীবনধারার ভেতর দিয়ে বা মধ্য দিয়ে যদি তিনি যান, তাহলে তিনি তো তুলনামূলকভাবে সিদ্ধান্তে আসতে পারবেন যে কোন জীবনধারাটা আমাদের কাছে অনেক বেশি শান্তির, অনেক বেশি আন্তরিকতার, অনেক বেশি তৃপ্তির, অনেক বেশি আনন্দের। আর যেখানে শুধু লোভ আছে, ক্ষমতার লোভ, অর্থের লোভ, দাম্ভিকতা রয়েছে, দম্ভ, অহংকার, মানুষকে অবদমিত করা, মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া, শোষণ করা, অত্যাচার করা। রাজশক্তি রাজার আসনে, ক্ষমতার আসনে বসার পরে যদি প্রজা সাধারণকে শোষণ করে চলে, তাহলে সেই রাজশক্তির মধ্যে লোভ প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়, ঔদ্ধত্য প্রকাশ পায়, দাম্ভিকতা প্রকাশ পায়। তাহলে সেই রাজশক্তি কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না, যে রাজশক্তি প্রজা সাধারণকে কী করে, শোষণ করে, অত্যাচার করে। সেই রাজশক্তি কি দীর্ঘস্থায়ী হতে পারে? না স্যার, না। কখনোই পারে না, কখনোই পারে না। কবি কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতায় ছিল যে ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে, বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি, চিরকাল তরে রেখে যাবে। কিন্তু কবি কি বলেছেন? মূঢ় ওরা, মূঢ়, ব্যর্থ মনস্কাম, মূঢ় ওরা মূঢ়, নির্বোধ, ওরা জানে না, ওরা বোঝে না, ওইভাবে কখনো নামকে চিরস্থায়ী করে রাখা যায় না। যারা ভেবেছে যে আমরা ইট পাথর দিয়ে বিশাল 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 ইমারত বানিয়ে হর্ম মানে প্রাসাদ বানিয়ে, ইমারত বানিয়ে আমরা নিজেদের নামটাকে উজ্জ্বল করে রাখবো চিরকালের জন্য, ওরা মূঢ়, ওরা বোকা, ওরা নির্বোধ, ওরা জানে না এইভাবে কখনো নিজেদের নামকে স্থায়ী করে রাখা যায় না। কিন্তু নিজেদের নামকে স্থায়ী করে রাখা যায়, অমর করে রাখা যায় কিভাবে? না, মানব হৃদয় ভূমি করি অধিকার। যারা মানুষের হৃদয় ভূমিকে মনকে জয় করেছে, তাদের নামগুলো কবি বলেছেন দেখো কেমন অক্ষুণ্ণ অবস্থায় রয়েছে, উজ্জ্বল অবস্থায় রয়েছে। যতদিন গেছে কাল নদীর স্রোত সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারেনি, বরং সেগুলোকে আরও, তাদের নামগুলোকে আরও উজ্জ্বল করতে পেরেছে। আর সেই উজ্জ্বল হওয়া ব্যক্তিদের একটা শ্রেণীর, জাতির নাম উজ্জ্বল হয়েছে কাদের? না, যারা কৃষিজীবী, যারা গ্রাম বাংলার মানুষ, শ্রমজীবী, যারা পরিশ্রম করেছে সমাজের জন্য, সভ্যতার জন্য, আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, তাদের নামগুলো দেখো অক্ষুণ্ণ হয়ে রয়েছে। আর যারা ওই যে ইট পাথর দিয়ে, কংক্রিট দিয়ে বিরাট বড় বড় ইমারত বানিয়েছিল, তাদের ইমারতগুলো দেখো কেমনভাবে আস্তে 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 ভেঙে পড়ছে, জরাজীর্ণ হয়ে পড়ছে, তার সাথে সাথে তাদের নামগুলো হারিয়ে যাচ্ছে। সেই সমস্ত ব্যক্তিদের নাম আমরা কি কখনো সম্মানের সঙ্গে নিই? ইতিহাসে যে সমস্ত ঔদ্ধত্যের প্রতীক হয়ে রয়েছে রাজারা, ঘৃণা, অপমান আমাদের থেকে পাচ্ছে, তাদেরকে গিয়ে আমরা ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেখি তাদের নামগুলোকে? না, না, মোটেও না, একদম না। হ্যাঁ, ইতিহাস পড়তে হয়, তাদেরকে জানতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে, তাই আমরা পড়ি, জানি, তাদেরকে মনে রাখি, কিন্তু কখনো ভক্তি, সম্মান, শ্রদ্ধা, মর্যাদার সঙ্গে তাদেরকে আমরা মনে রাখি না, মোটেও রাখি না। কারণ তারা অত্যাচার করেছে, অন্যায় করেছে। আর যারা অত্যাচার, অন্যায় করে নিজেদের সাম্রাজ্যটাকে স্থাপন করেছে, সেই সাম্রাজ্য কিন্তু অনতিবিলম্বে ধ্বংস হয়েছে, তার পতন ঘটেছে। কিন্তু আবার ইতিহাসের নিয়ম কি বলে? ঔদ্ধত্যের পতন ঘটবে মানে একটা রাজশক্তির পতন ঘটবে, আর সেই রাজশক্তির পতনের সাথে সাথে আবার একটা রাজশক্তির উত্থান ঘটবে। তার মানে এই যে রাজশক্তির পতন আর উত্থান ঘটছে, এই উত্থান পতনের মূলে তাদের কি আসল উদ্দেশ্য ছিল? বেশিরভাগের, সবার
যে মানুষের সেবা করবে, মানুষের ভালো করবে, তার জন্যই তারা রাজা হতে চায়? কি মনে হয় আমাদের উদ্দেশ্য কি তাই ছিল? তাই ছিল? বেশিরভাগ রাজাদের উদ্দেশ্য কি তাই ছিল? আচ্ছা, এই রাজা অত্যাচার করছে, তাহলে আমি আসব প্রজাদের সেবা করার জন্য রাজা হয়ে, এই উদ্দেশ্যে রাজা হতো বেশিরভাগ? না, মোটেও না। বেশিরভাগের রাজা হওয়া, ক্ষমতায় বসা লোভ থেকেই। লোভ, কর্তৃত্ব করার লোভ, শোষণ করবে, হ্যাঁ, ভোগ বিলাসিতায় নিজেদেরকে ভাসিয়ে দেবে, সবাই রাজার কাছে পদাধীন হয়ে থাকবে। ক্ষমতার লোভ, অর্থের লোভ, লোভ 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 লোভ। আর সেই জন্যই তো ক্ষমতায় বসার পরে উত্তরোত্তর তারা কী করেছে? অত্যাচার করেছে, শোষণ করেছে, এবং তাদের সাম্রাজ্যে তখন কিন্তু ফাটল ধরা শুরু হয়েছে। আর এই ক্ষমতার লোভে কি হয়েছে? কত মানুষকে প্রাণ দিতে হয়েছে, কত রক্তপাত ঘটে গেছে, এই যুদ্ধ বিগ্রহ, কত নিরীহ মানুষ, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কবির মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে ওরা কাজ করে। ওরা কাজ করে। সেই ওরা কাজ করে কবিতায় কবি লিখছেন, রাজশক্তি সম্পর্কে লিখছেন যে রাজছত্র ভেঙে পড়ে। রাজছত্র, রাজা যখন বসে তার মাথায় দেখবে সিংহাসন থেকে মাথায় একটা ছাতার মতো থাকে, রাজার ছত্র, ছাতা, এটা ঔদ্ধত্যের প্রতীক, রাজশক্তির প্রতীক। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। রণডঙ্কা মানে যুদ্ধের যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র কিন্তু শব্দ করে না, শব্দ তোলে না। জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। ওই যে জয়স্তম্ভগুলো দাঁড়িয়ে রয়েছে, বিজয় স্তম্ভগুলো দাঁড়িয়ে রয়েছে, রাজারা একটা যুদ্ধ জয় করেছে, আর তাকে স্মরণীয় করে রাখার জন্য যে বিজয় স্তম্ভগুলো বানিয়েছে সেগুলো মূঢ়ের মতো দাঁড়িয়ে রয়েছে, নির্বোধ বোকার মতো দাঁড়িয়ে রয়েছে। আর আর জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। শিশু পাঠ্য কাহিনী, ছোটদের, শিশুদের পাঠ্য কাহিনীতে লজ্জায় মুখ ঢেকে রয়েছে। কিসের কারণে লজ্জা? কারণ তারা শোষণ করেছে, অত্যাচার করেছে, তারা মানুষের রক্তপাত ঘটিয়েছে, এই কারণে লজ্জায় তারা মুখ ঢেকে রয়েছে। তাদের রাজছত্র ভেঙে পড়েছে, তাদের রণডঙ্কার শব্দ তোলে না, তাদের জয়স্তম্ভগুলো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, নির্বোধ মতো বোকার মতো দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কারা কারা এখনো পর্যন্ত অমর হয়ে রয়েছে? না ওরা মানে সাধারণ মানুষ, কর্মী মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের উপরে নির্ভর করে কিন্তু সভ্যতার অগ্রগতির চাকাটা তরতর করে ঘুরছে, এগিয়ে চলেছে সামনের দিকে। আর যতই দ্বন্দ্ব হোক, সংঘাত হোক, এই দ্বন্দ্ব সংঘাতময় নাগরিক জীবন থেকে বহু দূরে একেবারে নিস্তরঙ্গ জীবন, আলোড়নহীন জীবন, কোনো তরঙ্গ নেই, কোনো উৎপাত নেই, কোনো রক্ত সংঘাতময় এরকম জীবন যাত্রা এখানে নেই। এখানে মানুষ মানুষের পাশে, এখানে সুখে দুঃখে একে অপরের সঙ্গে মিলেমিশে এরা থাকে। হ্যাঁ, অনেক অভাব আছে, অনেক দারিদ্র আছে, গ্রাম বাংলার অনেক অভাব দারিদ্র আছে, আর সেই অভাব দারিদ্রকে এরা জয় করেছে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে। তাই এদের মুখে সর্বদা হাসি, আর হাসি মুখে এরা কিন্তু মিলেমিশে থাকে, কারণ এদের মধ্যে লোভ নেই, ঔদ্ধত্য নেই, অহংকার বোধটা প্রায় নেই বললে চলে। আর সেই কারণে এখানকার জীবনযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ, অত্যন্ত স্নিগ্ধ, মমতা মাখা জীবন। কি গ্রাম বাংলায় যাওয়ার অভিজ্ঞতা তো অনেকেরই আছে। আমাদের এক ছাত্র এখনও গ্রাম বাংলায় বসে রয়েছে, ফিরে এসছে কিনা জিজ্ঞেস করি, ফিরে এসছো? আসেনি। ফিরে আসেনি, কিন্তু গ্রাম বাংলার উন্মুক্ত প্রকৃতির আমাকে কতগুলো ভিডিও তুলে পাঠিয়েছে, বলেছিলাম আমি, খুব সুন্দর। তাহলে ওই যে জীবনযাত্রা, ওই জীবনযাত্রা আর আমাদের এই নগর জীবনের জীবনযাত্রা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে, আকাশ পাতাল পার্থক্য। এরকম জীবনযাত্রা মাঝে মাঝে আমাদেরকে অত্যন্ত বীতশ্রদ্ধ করে দেয় জীবনের প্রতি। আমরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই, আমাদের মনে হয় না এখান থেকে সরে গিয়ে গ্রাম বাংলায় গিয়ে কাটিয়ে আসি বহুদিন, শান্তি পাই জীবনে।
কি মনে হয় না মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে হাঁপিয়ে উঠতে উঠতে মনে হয় আমাদের এত ক্লান্ত হয়ে পড়ি, এত হাঁপিয়ে যাই, এত ব্যস্ততার মাঝে 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 মনে হয় না কটা দিন গিয়ে আরাম করে আসি, শান্তি পেয়ে আসি গ্রাম বাংলায়। শহরের এই যে পরিবেশে, নগর জীবনের এই পরিবেশে আমরা পাশাপাশি অনেককেই চিনি না, জানি না, অনেকের সঙ্গে আমরা কথাই বলি না। আর গ্রাম বাংলায় দেখবে একটা পাড়া নয়, শুধু পুরো একটা গ্রাম কিংবা একটা গ্রামের পর গ্রাম, দেখবে একজন আরেকজনকে চেনে, দুটো কথা বলে ডেকে, সবাই সবাইকে বলে অনুষ্ঠানে, সবাই সবাইকে আসতে বলে, নিমন্ত্রণ করে, দেখবে পাশে কিন্তু দাঁড়ায়। এবং অপরিচিত কেউ যখন যায় গ্রামে না, তাকে কিন্তু ডেকে জিজ্ঞেস করে, দুটো কথা জিজ্ঞেস করে। আর শহরে আমরা জিজ্ঞেস করিও না, অনেকে ভয়ও পাই, অনেকে আবার ইচ্ছে করেই করি না। বেতন আসে তো ভালো, হ্যাঁ, চিনলেও এড়িয়ে চলে যায়, কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম এড়িয়ে চলে যায়, কথা বলে না। তার মানে কোথাও না কোথাও এই শহরের জীবন আমাদেরকে আন্তরিকতা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, অনেক দূরে, অনেক দূরে। তো এই কবিতা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে একটা নদী, যে নদীর দুই তীরে দুটো গ্রাম, কিন্তু আমি নাগর নদীর একদিকে গ্রাম আর একদিকে সীমাহীন মাঠের কথা বলেছিলাম, কবি যেখানে ব্যাখ্যা করেছেন। এবারে কোথাও না কোথাও একটা জায়গাতে বসে লিখলেও, একটা জায়গার উপলব্ধির কথা লিখলেও, যখন রচিত হচ্ছে, উপস্থাপিত হচ্ছে, তখন কোথাও না কোথাও বিষয় একই থাকলেও উপাদান, উপকরণ বা তথ্য একটু আধটু এদিক ওদিক সরে যায় বা বদলে যায়, কিন্তু পুরোপুরি হুবহু অনেক সময় থাকে না। তাই এই কবিতাতে একটা নদীর কথা বলা হয়েছে, যে নদীর কিন্তু কোনো নাম নেই। এই কবিতায় কি কোনো নদীর নামকরণ করা আছে, উল্লেখ করা আছে? নাই, কোনো নামকরণ করা নেই, কোনো নামের উল্লেখ নেই। কিন্তু আমরা ভেবে নেব বাংলাদেশের কোনো এক অখ্যাত নদী, যেই নদীবক্ষে কবি, একদিকে একটা গ্রাম, তার উল্টো দিকেও কিন্তু আর একটা গ্রাম, এই দুটো গ্রাম বসে রয়েছে বহু যুগ ধরে একে অপরের দিকে তাকিয়ে। এখানে এই যে দুটো গ্রাম আর এই যে নদী, এই নদী এবং গ্রাম আর এখানকার জীবনধারা যেন সারা বাংলার পল্লী প্রকৃতির, পল্লী বাংলার প্রতিনিধিত্ব করেছে। তার মানে এই গ্রাম, এই গ্রামের মানুষের কথা, এদের জীবনযাত্রা আর এই নদীকে কেন্দ্র করে এদের জীবনধারা, এটা যদি আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারি, ব্যাখ্যাতে তুলে ধরতে পারি, তাহলে বুঝতে হবে যেন আমাদের গ্রাম বাংলার প্রতিটা জায়গার, প্রতিটা অঞ্চলের ছবি ধরা পড়ছে। তার মানে একটা অঞ্চলের মাধ্যমে সমস্ত গ্রাম বাংলার প্রতিনিধিত্ব হচ্ছে, কি তাই তো? মোটামুটি তো মিল আছে। এই একটা গ্রাম বাংলার অঞ্চলের কথা বলা মানে কি না, এখানে গ্রাম বাংলার সব পুরো অঞ্চলটার কথাই বলা। তাহলে দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে, জানে। হ্যাঁ, দুটি গ্রামের মানুষ পরস্পরকে জানে, চেনে, কিন্তু মাঝখানে এই দুটো গ্রামের মাঝে একটা ব্যবধান তৈরি করে রেখেছে। কি, কোনটা ব্যবধান তৈরি করে রেখেছে? নদীটা ব্যবধান তৈরি করে রেখেছে, দূরত্ব তৈরি করেছে। কিন্তু আবার বলো, এই নদীটা যে ব্যবধান বা দূরত্ব তৈরি করে রেখেছে, দুটো গ্রামের মানুষকে আবার এই ব্যবধান ঘুচিয়ে কাছাকাছি এনে দিয়েছে। কি, কোনটা? খেয়া নৌকা। খেয়া নৌকা, যা খেয়া তাই নৌকা। খেয়া মানেই নৌকা, নৌকা মানেই খেয়া। কখনো কখনো দুটো সমার্থক শব্দ বা প্রায় সমার্থক শব্দ ব্যবহার করে শব্দদ্বৈত তৈরি করা হয়, শব্দদ্বৈত। খেয়া নৌকা, যা খেয়া তাই নৌকা। তোমাদের ক্লাস 8-এ সমাস ছিল, সমাস মনে পড়ে? হ্যাঁ, তো সেই সমাসে যে সমাসবদ্ধ পদ যদি খেয়া নৌকা হয়, তাহলে অর্থটা এরকমভাবে ব্যাসবাক্যে ভেঙে লিখতে হয়, যা খেয়া তাই নৌকা। সাধারণ কর্মধারয় সমাস, মানে একই জিনিস। খেয়া মানেই নৌকা, নৌকা মানেই খেয়া। তার মানে এখানে ডিঙি নৌকা, আর ডিঙি নৌকাগুলো গ্রাম বাংলাতে নদীর এপার থেকে ওপারের মানুষদেরকে কিন্তু নিয়ে যায়। এপারের মানুষরা ওপারে যাবে কি করে? ওপারের মানুষরা এপারে আসবে কি করে? অনেকে হতে পারে, অনেকের গ্রামের, ধরো একটা নদীর এপারে যাদের গ্রাম বাড়ি, ওপারে অনেকের কিন্তু জমি জমা থাকতে পারে।
আবার ওপারে যাদের বাড়ি আছে গ্রামে, তাদের জমি যাবে আবার এধারের গ্রামেও থাকতে পারে। কে থাকতে পারে কি না? না থাকার তো কোনো স্বাভাবিকতা নেই। থাকতে পারে। তাহলে এই যে চাষবাসের জন্য, কাজকর্মের জন্য এরা এধার থেকে ওধারে যাবে, আবার দরকারে প্রয়োজনে এপারের গ্রামের মানুষ ওপারে যাবে, ওপারের গ্রামের মানুষ এপারে আসবে। উৎসব অনুষ্ঠান, বিপদে আপদে নদী তাদের যে আলাদা করে রাখতে পারেনি, দূরে রাখতে পারেনি, দুটো গ্রাম দূরে, মনে হতে পারে ও নদী একটা বয়ে গেছে মানে দুটো গ্রাম আলাদা হয়ে গেছে, না। এদের মধ্যে যে মনের যোগ, মনের টান, মনের বন্ধন, সেই মনের বন্ধন এতটা দৃঢ় যে নদী তাদেরকে কখনোই দূর থেকে মানে পরস্পরের থেকে দূরে সরিয়ে দিতে পারেনি। এবং এই দুটো গ্রামকে বেঁধে রেখেছে খেয়া নৌকা। খেয়া নৌকা যেন একটা বন্ধনের প্রতীক, খেয়া নৌকা হচ্ছে একটা বাঁধনের প্রতীক, দৃঢ় বন্ধন। দুটো গ্রামকে এই খেয়া নৌকা একটা গভীর বন্ধনে, দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এটা কিন্তু একটা প্রতীক, খেয়া নৌকাটা বন্ধনের প্রতীক। তাদের মনের বন্ধনের প্রতীক হচ্ছে এই খেয়া নৌকা। আর এই খেয়া নৌকাতে করেই সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে সন্ধে পর্যন্ত তারা যাতায়াত করে। তাই নৌকোটাই তাদের যোগসূত্র। এইভাবে পরস্পরকে জানে, চেনে, সম্পর্কটা কিন্তু অটুট থাকে। আর গ্রামের মানুষের যে সহজ সরল জীবন, গ্রামের মানুষের যে অনাড়ম্বর জীবন, এই সহজ সরল অনাড়ম্বর জীবনের মাঝে নগর জীবনের যে দ্বন্দ্ব সংঘাত, আড়ম্বর, স্বার্থ, ক্ষমতা, লোভ, ঔদ্ধত্য, এগুলো কিন্তু কোনো প্রভাব ফেলেনি। এই গ্রামীণ জীবনের বাইরে নগর জীবনে অনেক কিছু ঘটে যাচ্ছে, তো সেখানে ঘটে যাওয়া অনেক কিছুর খোঁজ খবর এরা রাখে না। এরা সব কিছু থেকে, নগর জীবন থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে এরা নিজেদের মতো ভালো আছে, খুশিতে আছে, আনন্দে আছে, শান্তিতে আছে। কোথায় একটা সাম্রাজ্যের পতন ঘটলো তাতে এদের কিচ্ছু যায় আসে না, কোথায় একটা সাম্রাজ্যের উত্থান ঘটলো তাতে এদের কিছু যায় আসে না, এদের উপরে তার প্রভাব পড়ে না। কারণ পৃথিবীতে একদিক থেকে অন্যদিকে কি চলছে? দ্বন্দ্ব সংঘাত চলছে, হিংসা বিদ্বেষ চলছে, ক্ষমতার লোভে একটা শক্তিকে পরাজিত করে আরেকটি শক্তির উত্থান ঘটছে। কিন্তু এদের এখানে তার বিন্দুমাত্র প্রভাব পড়ে না, একেবারে স্বচ্ছন্দ গতিতে, একেবারে একটা নিস্তরঙ্গ গতিতে এগিয়ে চলেছে এখানকার জীবনধারা, একেবারে নদীর স্রোতের মতো সহজ সরল পল্লীবাসীর জীবনে কোনো প্রভাব পড়ে না বাইরের নগর জীবনের। আর এই যোগাযোগের মাধ্যম হলো খেয়া, আর খেয়া নৌকাটা হচ্ছে এদের জীবনের বন্ধনের প্রতীক, চিরকালীন একটা বন্ধনের প্রতীক হয়ে রয়েছে। এবারে কবিতার দিকে তাকাও, কবিতার লাইনের দিকে তাকাও। পেন সামনে রাখো, খাতা রাখো, যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলো থেকে প্রশ্নগুলো যখন বলবো তখন সাথে সাথে লিখে নিয়ে। খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। খেয়া নৌকা কথাটাকে ব্র্যাকেটে রাখো। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, ব্র্যাকেটে রাখো। রেখেছ? তাহলে প্রশ্নটা লিখে রাখো যে খেয়া নৌকা কিসের প্রতীক? আর এইভাবে আরেকটা লিখে রাখো, খেয়া নৌকা কিসের প্রতীক? ওই যে চিরকালীন একটা চিরন্তন হৃদয়ের বন্ধনের প্রতীক, দৃঢ় বন্ধন, হৃদয়ের আন্তরিকতার অটুট সম্পর্কের বন্ধনের প্রতীক হলো খেয়া নৌকা। আর প্রশ্ন লেখো যে নদীর স্রোতে কি পারাপার করে? নদীর স্রোতে কি পারাপার করে? তাহলে খেয়া নৌকা, যা খেয়া তাই নৌকা, তার মানে একটা ছোট্ট নৌকা, ডিঙি নৌকা, যে নৌকা এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে মানুষদেরকে, গ্রামের মানুষদেরকে নিয়ে যাচ্ছে এবং দুটো গ্রামকে বেঁধে রেখেছে। সেই খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। এই নদীর স্রোতে আজ নয়, বহুকাল ধরে এই খেয়া নৌকা পারাপার করছে। তার মানে বহুকাল ধরে দুটো গ্রামের মানুষকে বেঁধে রেখেছে, অটুট বন্ধনের প্রতীক হয়ে রয়েছে। আর সেই খেয়া নৌকায় চড়ে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেউ ঘর থেকে যাচ্ছে ওপারে, আবার কেউ বা ওপার থেকে কাজ সেরে তাদের গন্তব্যে এপারে আবার ফিরে আসছে। এইভাবে চলাচল যাতায়াত চলতেই থাকে।
দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। এই নদীর দু তীরে দুটো গ্রাম আছে এবং দুটো গ্রাম নদীর দু তীরে থাকলেও নদী দুটো গ্রামকে আলাদা করে রাখলেও দুটো গ্রামের মধ্যে আছে জানাশোনা চেনাশোনা। অনেক কালের, বহুকালের, কত কালের জানাশোনা চেনাশোনা আছে, নদী এদেরকে আলাদা করতে পারেনি। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, এই লাইনটা দাগ দাও। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, দাগ দাও। প্রশ্ন লেখো, তাৎপর্য ব্যাখ্যা করো। তাৎপর্য 1 নম্বরে লিখবে, ছোট করে লিখবে, মূল ব্যাপারটা ব্যাখ্যা করবে। কি বলতে চাইছে? যে সকাল থেকে সন্ধে এই খেয়া নৌকা আনাগোনা করে এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে লোকজনকে পৌঁছে দেয়, আনাগোনা করে, যাতায়াত করে গন্তব্যে পৌঁছে দেয়, গন্তব্য থেকে আবার এপারে নিয়ে আসে। পৃথিবীতে কত দ্বন্দ্ব ঘটে যাচ্ছে, এই গ্রামীণ জীবনধারার বাইরে পৃথিবীতে কত দ্বন্দ্ব ঘটে যাচ্ছে, দ্বন্দ্ব সংঘাত, কত সর্বনাশ ঘটে যাচ্ছে। কি দ্বন্দ্ব সংঘাত, কত সর্বনাশ ঘটে যাচ্ছে না মানুষের জীবনে, বিশেষ করে নগর জীবনে? মানে খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে, দ্রুত ঘটে যাচ্ছে। গ্রামীণ জীবনধারায় যদি মাঝে মাঝে ঘটেও তার সংখ্যা খুব কমও, কিন্তু সেখান থেকে মানুষ তাদের জীবনের যে লোভ, হিংসা, দ্বন্দ্ব, এগুলোকে অনেক দূরে সরিয়ে রেখে দিয়েছে। কখনো কখনো এগুলো যদি জাগেও মনের মধ্যে, এগুলোকে তারা দূরে সরিয়ে রেখে মিলেমিশে থাকে। কিন্তু এই গ্রামীণ জীবনধারার বাইরে দেখতে পাচ্ছি পৃথিবীতে ঘটে যাচ্ছে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ ঘটে যাচ্ছে। দাগ দাও, দাগ দেবে 2টো লাইন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস, ইতিহাস পর্যন্ত দাগ দাও। তাহলে পৃথিবীতে থেকে ইতিহাস পর্যন্ত দাগ দাও। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। এটার প্রশ্ন লেখো 3 নম্বরের, প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। স্টার মার্ক দিয়ে 3 লিখে রাখো। প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। লিখছো? ওকে, তাহলে পৃথিবীতে কত দ্বন্দ্ব ঘটে যাচ্ছে, সর্বনাশ ঘটে যাচ্ছে, আর সেই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে, সর্বনাশের মধ্য দিয়ে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, আর তার মধ্য দিয়ে নতুন নতুন কত ইতিহাস রচনা হচ্ছে। একটা রাজশক্তির পতন আর একটা রাজশক্তির উত্থান, কত ঘটনা ঘটে যাচ্ছে ইতিহাসের পাতায়, সেগুলো লেখা হয়ে রয়েছে। এইভাবে নতুন নতুন কত গড়ে ইতিহাস। ইতিহাস গড়ে ওঠে কখন? এই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে, ক্ষমতার লোভের মাধ্যমে, সেই ক্ষমতার লোভকে জাহির করার মধ্য দিয়ে এরকম কত সর্বনাশ ঘটে যাচ্ছে, যা ইতিহাসের পাতায় নতুন নতুন ঘটনা কাহিনী হয়ে থেকে যাচ্ছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহ, যখন লোভ, লালসা, উগ্রতা জেগে ওঠে, তখন শরীরে যেন শিরায় উপশিরায় রক্তের প্রবাহ যেন টক বগিয়ে ফুটতে থাকে সেই সমস্ত মানুষগুলোর মধ্যে। তাহলে রক্ত প্রবাহ যেন টক বগিয়ে ফুটছে, যেন ফেনিয়ে উঠছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, ফেনিয়ে ওঠা। জলে ফেনা হয় না অনেক সময়, দেখেছো? বা সাবান টাবান দিয়ে গুলালে, ডিটারজেন্ট দিয়ে গুলালে ফেনিয়ে ওঠে। বা ঝর্নার জল যখন পড়ে এক জায়গায় দেখবে জলের ফেনা ওঠে, ফেনিয়ে ওঠে জলটা। তো ফেনিয়ে ওঠা মানে করে উপচে ওঠা, উদলে ওঠা। রক্ত প্রবাহ যেন টকবগিয়ে ফোটে। অনেক সময় দেখবে ঐতিহাসিক সিনেমা টিনেমা দেখলে, কি মনে হয়, যুদ্ধ বিগ্রহ এই সমস্ত কাহিনী দেখলে সিনেমা হল থেকে বেরিয়ে আসার আগে দেখবে রক্ত যেন টকবগিয়ে ফুটতে যাচ্ছে, ফাইটিং অ্যাকশন সিন। তখন মনে হয় না শরীরে রক্ত গরম হয়ে ওঠে। কেউ যদি কথা বলতে আসে এবং উল্টোপাল্টা কথা বলে মেরে দেবো একবার। হ্যাঁ, ওই যে আমাদের চন্দ্রগুপ্ত দেখবে ওরা ফাইটিংয়ের সিন আরও আসছে, তো দেখে মনে হবে ওই আমিও যারা ফাইটিং করছি। এখানে চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যায় দর্শক। তাহলে রক্ত প্রবাহের মধ্যে ফেনিয়ে ওঠে সোনার মুকুট কত ফুটে। ফোটা মানে বিকশিত হওয়া, উত্থান। সোনার মুকুট কিসের প্রতীক বলো? পারবে? আগে আলোচনা হয়েছে। রাজতন্ত্রের প্রতীক। রাজতন্ত্রের প্রতীক, রাজতন্ত্রের প্রতীক। সোনার মুকুট রাজারা পরে, তাহলে রাজতন্ত্রের প্রতীক। তাহলে সোনার মুকুট যদি ফুটে ওঠা, তাহলে সোনার মুকুটের ফুটে ওঠা মানে কি বোঝাতে চাইছে?
রাজতন্ত্রের উত্থান, একটা নতুন রাজতন্ত্রের উত্থান ঘটছে, একটা নতুন রাজতন্ত্রের প্রতিষ্ঠা ঘটছে, সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটছে। আবার দেখা যাচ্ছে একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটছে মানে কি বুঝতে হবে, আরেকটা সাম্রাজ্যের পতন ঘটছে। পতন ঘটে গেছে। তাহলে টুটে যাওয়া মানে কি, টুটে যাওয়া, পতন হওয়া বা ধ্বংস হওয়া। ধ্বংস হওয়া, পতন হওয়া, ভেঙে পড়া। তাহলে একটা রাজশক্তির পতন হচ্ছে আর একটা রাজশক্তির উত্থান ঘটছে। দেখা যাচ্ছে সোনার মুকুট এরকম কত ফুটছে, কিন্তু সেই সোনার মুকুট আবার টুটেও যাচ্ছে। কারণ রাজতন্ত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী দেখেছি, রাজারা হয়ে উঠছে প্রজা শোষক, আর প্রজা শোষক রাজার রাজত্ব কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, পতন তো অনিবার্য। এই লাইন দুটো দাগ দাও। রক্ত প্রবাহের থেকে দুটো লাইন, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে, দুটো লাইন দাগ দাও। আর এটারও প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করবে, 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখবে। প্রসঙ্গের জন্য 1, তাৎপর্য ব্যাখ্যার জন্য 2। তবে এটার উত্তর আর আগেরটার উত্তরের সঙ্গে অনেকটাই মিল পাবে, প্রায় একই রকম। তাহলে নগর জীবনে পৃথিবীর এক প্রান্তে অন্য প্রান্তে চারদিকে জুড়ে দেখা যাচ্ছে কত লোভ, লালসা, সর্বনাশ, দ্বন্দ্ব, সংঘাত, রক্ত প্রবাহ টকবগিয়ে ফুটছে, রাজশক্তির পতন উত্থান ঘটছে। কিন্তু তাতে কি এই নদীর দুপারে দুটো গ্রামীণ জীবনধারার উপরে তার কোনো প্রভাব পড়ছে? না, পড়ছে না। শুধু হেথা, হেথা মানে এখানে শুধু হেথা, 2 তীরে কে বা জানে নাম, 2 তীরে দুটো গ্রামের কেউ নামও জানে না বাইরে। দোহা পানে চেয়ে আছে, দোহা মানে কি? স্যার দুইজন, পানে মানে দিকে, তাহলে দোহা পানে মানে দুইজন, দুজনের দিকে চেয়ে রয়েছে এই 2খানি গ্রাম। দোহা পানে, এটাকে ব্র্যাকেটে রাখো, আর 2খানি গ্রাম এটাও ব্র্যাকেটে রাখো। আগের দুটো লাইন বাদ দিয়ে গেছি বা ছেড়ে গেছি, আগের দুটো লাইন আরও একবার আসছি, ব্যাখ্যা করছি। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, সভ্যতার নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা। তৃষ্ণা মানে কি? পিপাসা। পিপাসা, এখানে আকাঙ্ক্ষা, চাহিদা, পিপাসা, আকাঙ্ক্ষা। কত ক্ষুধা মানে লোভ, আকাঙ্ক্ষা রয়েছে, লোভ রয়েছে নতুন নতুন সভ্যতা গড়ে ওঠার। একটা রাজশক্তি যখন নতুন রাজশক্তির পতন ঘটিয়ে আরেকটা রাজশক্তির পতন ঘটাচ্ছে, তখন দেখা যাচ্ছে এই যে লোভ, লালসা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, কিসের ক্ষুধা? ওই যে বললাম ক্ষমতার খিদে। এই লোভ, আকাঙ্ক্ষা, তৃষ্ণার কারণে কি হচ্ছে, উঠছে হলাহল, উঠছে হলাহল। আবার সুধাও উঠছে। হলাহল মানে কি? বিষ। হলাহলকে ব্র্যাকেটে রাখো, আর সুধা, সুধাকেও ব্র্যাকেটে রাখো। সুধা মানে কি? অমৃত। এই যে অমৃত আর গরল বা হলাহল বা বিষ ওঠা, এটা পৌরাণিক কাহিনীতে আছে। পৌরাণিক কাহিনীর সেই গল্পে আমরা শুনতে পাই দেবতা এবং দানবরা যখন সমুদ্র মন্থন করছিল, তাই না? হ্যাঁ, সমুদ্র মন্থন করছিল, বিশাল বড় একটা সাপ যাকে মন্থন রজ্জু করা হয়েছে, মানে দড়ি। সাপটার নাম কি? বাসুকি। আর যাকে মন্থন দণ্ড করা হয়েছে, বাসুকি নাগটাকে জড়িয়ে যে দণ্ড দিয়ে সমুদ্রকে মন্থন করা হয়েছিল, পাকানো হচ্ছিল, সেই দণ্ডটার নাম পাহাড়। কি পর্বত? মৈনাক। মৈনাক পর্বত। তাহলে মৈনাক পর্বত আর বাসুকি নাগকে দিয়ে দেবতা এবং দানবরা মিলে সমুদ্র মন্থন করেছিল। আর সমুদ্র মন্থনে প্রথমে কি উঠেছিল? হলাহল, বিষ। হ্যাঁ, আর সেই হলাহল বিষ সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু সৃষ্টিকে রক্ষা করেছিল সেই বিষ কণ্ঠে ধারণ করে কে? মহাদেব। মহাদেব তারপরে সৃষ্টিকে রক্ষা করেছিল। তাহলে শুধু কি আর গরল উঠেছিল? তারপরে দেবী লক্ষ্মী অমৃতের পাত্র নিয়ে, ভাণ্ড নিয়ে উঠলেন, আর সেই অমৃত খেয়ে দেবতারা অমর হয়ে গেল। আর মাথা মোটা অসুরগুলোকে, দানবগুলোকে বঞ্চিত হতে হলো। বেচারা, বেচারা গায়ে
বেচারাদের গায়ে বড় জোর, মাথায় এই জায়গাটায় খালি কম, তো গায়ে জোর, ওই জোরটাকে কাজে লাগিয়ে দেবতারা আসল কাজ সিদ্ধি করে নিয়ে চলে গেছে ভাণ্ড। তার মধ্যে স্যার যে সাপের বিষেরও সম্মুখীন হতে হয়েছিল। হ্যাঁ, এই বিষের জ্বালায় জর্জরিত। তাহলে সভ্যতায় এই যে দ্বন্দ্ব সংঘাতে নতুন নতুন কত গল্প কাহিনী রচিত হয়, এবং সেই গল্প কাহিনী যেমন দ্বন্দ্বের সংঘাতের অত্যাচারের, যা কিন্তু হলাহল নামে পরিচিত, বিষ, দ্বন্দ্ব সংঘাত এগুলো বিষ হলাহল নামে পরিচিত। কিন্তু এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যেও কিন্তু আবার অমৃত উঠেছিল, সুধাও উঠেছিল। সুধা মানে কি? সুধা মানে জানো, নতুন নতুন উন্নত সভ্যতা, ভালো দিক, উৎকর্ষতা। কিন্তু সে সুধাই উঠুক আর হলাহল বা বিষই উঠুক, এই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে নতুন নতুন ইতিহাস রচিত হোক, আর হলাহল বা বিষ বা সুধা অর্থাৎ অমৃতই উঠুক, তাতে এই নদীর দুপাশে দুটো গ্রামের মানুষের জীবনযাত্রার উপরে কোনো প্রভাব পড়েনি। তারা আছে নিজেরা নিজেদের সঙ্গে আন্তরিকতার বন্ধনে সহজ সরল জীবনযাত্রায় এগিয়ে চলেছে তারা। শুধু হেথা মানে এখানে দুই তীরে দুই গ্রাম, কে বা জানে নাম? কেউ কি এই দুটো গ্রামের নাম বাইরের কেউ জানে? জানে না, জানে না। কিন্তু তারা দুইজন মানে দুই গ্রামের দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে বসে রয়েছে। আর এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই যে খেয়া, এই যে বন্ধনের প্রতীক, এই বন্ধনের প্রতীক এই খেয়া, সেই চিরদিন শুধু আবহমান কাল ধরে চলে আসছে এবং চলতেই থাকবে চিরদিন নদীর স্রোতে চলতে। জীবন নদীর স্রোতে, বন্ধন, আন্তরিকতার বন্ধন, স্নেহ মায়া মমতার বন্ধন কিন্তু চিরকালীন, চিরন্তন, শাশ্বত। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই যে চলাচল, এই যে যাওয়া আসা, এটা যেমন আবহমান কাল ধরে চলে আসছে, তেমনি এই খেয়া নদীর দুপাশের দুই গ্রামের মানুষকে এক আন্তরিকতার দৃঢ় বন্ধনে বেঁধে রেখেছে। এটাও কিন্তু চিরন্তন বা শাশ্বত, তথা গ্রামীণ জীবনধারা যে চিরন্তন, শাশ্বত, চিরকালীন, তাই বোঝাচ্ছেন কবি। আর এই দ্বন্দ্ব সংঘাতের মাঝে গ্রামীণ জীবনধারা কবির কাছে অনেক বেশি গ্রহণীয়, কাম্য। যাই হোক, কবিতাটা মোটামুটি বুঝতে পারলে নিশ্চয়ই। এই কবিতা থেকে যে সমস্ত হোমওয়ার্কগুলো দেওয়া হলো, প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো লিখে রাখবে, খুব তাড়াতাড়ি লিখে রাখবে, যত তাড়াতাড়ি পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আজকের এই পর্যন্ত। হ্যাঁ, সবাইকে টাটা, বাই বাই। বাই স্যার।